বৃহস্পতিবার ধলেশ্বর বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে সাংসদ বিপ্লব কুমার দেব সংসদের বর্ষাকালীন অধিবেশনের তার যাবতীয় কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন রাজ্যবাসীর অবগতির জন্য। শুধু তাই নয়, বাধা দিয়ে নখদন্তহীন বিরোধীরা উন্নয়নের কাজ স্তব্ধ করতে পারবে না, কারণ দেশের মানুষ তাদের বিশ্বাস করে না। অযথাই তারা অধিবেশনের কক্ষে হইচই করে। সদ্য সমাপ্ত সংসদের বর্ষাকালীন অধিবেশন থেকে ফিরে রাজ্যে এসে বিরোধীদের দিকে এভাবেই কটাক্ষের বাণ ছুড়ে দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। এছাড়াও ত্রিপুরা উন্নয়নের রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প বিনা বাধায় ভালোভাবে গুরুত্বপূর্ণ সব কাজ সম্পন্ন হচ্ছে বলে দাবি করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। আপনি হিসাব করুন, এই সরকার আসার পরে 1300 কোটি টাকা আমি স্যাংশন করিয়েছি ওভারঅল ডেভেলপমেন্টের জন্য ব্যাংক থেকে এডিবি থেকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে স্যাংশন করেছে। 15 দিন ত্রিপুরাতে 13 পয়সা স্যাংশন করেছিল কমিউনিস্টরা, আলাদাভাবে করা হয়েছে। তারপর যখনই যারা এক্সট্রিমিস্ট ছিল সারেন্ডার করেছে তাদেরকে আলাদা প্যাকেজ দেওয়া হয়েছে। ওই দিনও আলাদা একটা ত্রিপুরার জন্য 250 কোটি টাকার প্যাকেজ দেওয়া হলো তাদের জন্য। কিছুদিন আগে সারেন্ডার করেছিল, মাননীয় মুখ্যমন্ত্রী আর ছিলেন তার মধ্যে, আর অমিত ভাই ছিলেন, আমিও ছিলাম। তো তার মধ্যে 250 কোটি টাকা আবার তাদেরকে দেওয়া হলো। তাহলে যে 125 এতে যেই সুবিধাগুলি পাবে ইনডাইরেক্টলি মাননীয় গৃহমন্ত্রীজি, প্রধানমন্ত্রীজি কমসে কম আমার ত্রিপুরা রাজ্যের জন্য এই কাজগুলি করছেন। ব্রু শরণার্থীদেরকে 98 থেকে মানিক সরকার যখন মুখ্যমন্ত্রী তখন থেকে ওখানে বসা, না তাদের ভোটাধিকার ছিল, না তাদের ঘরের অধিকার ছিল, না তাদের ছেলে মেয়ের পড়াশোনার ব্যবস্থা, কিচ্ছু ছিল না। আর জামানা কিসের? ইন্টারনেটের, গুগলের জামানা, সফটওয়্যারের জামানা। এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জামানা। তো এই স্থিতি ছিল। তো এগুলোকে তো প্যাকেজ দিয়ে তখন 600 কোটি টাকা আমি স্যাংশন করিয়ে এনেছিলাম। 600 কোটি টাকার পরে আরও বেশি স্প্লিট ফ্যামিলি বেরিয়েছে, 1000 ফ্যামিলি, জন না ফ্যামিলি। তো তারপরে আবার ওখানে 200 কোটি টাকা কেন্দ্র সরকার এক্সট্রা দিয়েছে, দিয়ে তাদেরকে স্থায়ী বসবাসের ব্যবস্থা করে দিয়েছে। তো 125 এ যখন হবে তো হবে, সিলেক্ট কমিটির কাছে আছে, স্ট্যান্ডিং কমিটি সিলেক্ট কমিটির কাছে। কিন্তু ত্রিপুরার জনজাতিদের এডিসি ডেভেলপমেন্টের জন্য কেন্দ্র সরকার বড় মাত্রায় ত্রিপুরাকে সাহায্য করেছে, জনজাতিরা তার সাহায্য পেয়েছে। এবং সেটা মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য হোক আর বাকি জনজাতি যারা ছোট ছোট দল আছে, এরা সেই বিষয়ে অবগত আছে এবং ওনারা সেই বিষয়ে কৃতার্থ। এই প্রশ্নটা হচ্ছে, মানে আপনি সাংসদ হওয়ার পর নিয়মিত সাংবাদিক সম্মেলন করেন, দিশা মিটিংয়ে আপনাকে দেখা যায়, ত্রিপুরাতে আপনার মুভমেন্ট দেখা যায়, মানুষ আপনাকে পায়। কিন্তু আপনার কলিগ যিনি আছেন লোকসভায়, তার বিরুদ্ধে অভিযোগ, তাকেও যখনভাবে পাওয়া যায় না, তার কোনো অ্যাক্টিভিটি লোকসভায় দেখা যায় না। আপনি কলিগ হিসেবে কি বলবেন? উনি দেখুন নতুন লোকসভা এমপি হয়েছেন, ঠিক আছে। আগে আপনি দেখুন না, আপনার এখানে যেগুলো তথাকথিত অ্যাক্টিভ ছিল এদেরকে তো কমসে কম ওনার তো চেহারাটা দেখা যায়। দেখেন ওদের তো আমি কোনোদিন লোকসভাতে এদের কোনো চেহারাই দেখতে পাইনি। যতগুলো আমি কাউকে বলবো না, এরা অনেকে স্বর্গবাস হয়ে গেছে। তাদের তো আর মানে পেছনের বেঞ্চ থেকে সামনের বেঞ্চে ওদের পার্টিই দিত না, সিট তো পার্টি তাই করে দেয়। ত্রিপুরা থেকে যারা এমপি হয়ে যেতেন এদেরকে সবচেয়ে লাস্টে এর পার্টি সিট কোথায় বসবে, স্পিকার সেটা পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টারকে নিয়ে করে, কিন্তু পার্টি তাদের নেতাদেরকে কোথায় বসাবে সেই স্পেসটা দেওয়া হয়, ঠিক আছে। যেমন আমি এক্স চিফ মিনিস্টার, তো আমাকে ভালো জায়গা দেওয়া হয়, কারণ কি ও সংবিধান আমাদের সিস্টেম আর প্রোটোকলের মধ্যে রয়েছে। তো এমন ত্রিপুরা থেকে পলিট ব্যুরোর মেম্বার হয়েছে, তো একজনকেই দিয়ে